হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহাগ। ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। এখন আমরা রসায়ন প্রথম পত্র মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের উপর কিছু এমসিকিউ সলভ করব, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। তো এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটা এমসিকিউ, কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক আছে। তোমাদের যদি পর্যায় সারণী থাকে তোমরা দেখতে পারবা যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়, আবারও বলতেছি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়। তো আবারও বলি, এখানে কি বলছে উনি, কর্ণ সম্পর্ক। এবং তুমি দেখো এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে। হ্যাঁ, তো কর্ণ সম্পর্কের মধ্যে যদি গবেষণা করে দেখি আমরা, এই যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মধ্যে কিছু মৌলের মধ্যে কণাকণি সম্পর্ক বিদ্যমান, কিছু বৈশিষ্ট্য মিল পাওয়া যায়। সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু এই টাইপের যত এমসিকিউ আসে সব কিন্তু আমরা সলভ করতে পারবো। তো কীভাবে সলভ করব দেখো, যেমন লিমা বেরিয়ে এলো বউ সেজে। আমরা যদি এই লাইনটা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই রিলেটেড যতগুলো এমসিকিউ আছে আমরা কিন্তু সব সলভ করতে পারবো, সেটা অ্যাডমিশন বলো, বোর্ড বলো, সব। তো একটু গবেষণা করে দেখি কি হয়। তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। মনে করো লিমা, হ্যাঁ, এই যে লি মানে লিথিয়াম, মা মানে ম্যাগনেসিয়াম, বেরিয়ে মানে বিই, বেরিয়ে এলো মানে অ্যালুমিনিয়াম, বউ মানে বোরন, সেজে মানে সেজিয়াম। তো আমরা যদি এভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো অ্যান্সারকে সলভ করতে পারবো। তো দেখো এখানে কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান, এখানে অপশন বেশ কিছু আছে। তো আমি যদি আরেকটু কালারটা করে নিই, মনে করো এই কালারটা নিচ্ছি আমি। এটা একটা তুমি বক্স করে নিতে পারো, এটা একটা বক্স করে নিতে পারো, এটা একটা বক্স করে নিতে পারো। তাহলে দেখো বোরন এবং সিলিকন কোথায় আছে, এই যে গ নাম্বারে আছে, এই যে গ নাম্বারে আছে। তাহলে কি বলছে, কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। আমরা যদি এই সেন্টেন্সটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো এমসিকিউ সলভ করতে পারবো। তো আমরা এরপরের এমসিকিউতে চলে যাচ্ছি। কি বলছে এখানে, ক্রোমিয়াম পরমাণুতে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে। তো এখানে কি বলছে উনি, অযুগ্ম বলছে। তো এটার পরিবর্তে ভবিষ্যতে হয়তো এটা থাকতে পারে, ও ডাবল ডি থাকতে পারে, ওট বা অযুগ্ম ইলেকট্রন যে কোনো একটা থাকতে পারে। তো এটা আসছে কোথায়, যশোর 15-তে। তো যশোর 15-তে অযুগ্ম আসছে, এরপরে তো ওট থাকতে পারে, তাই না। তো এই রিলেটেড প্রশ্নগুলো কেমনে সলভ করব আমি যদি একটু তোমাকে বলি। প্রথমে আমাকে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করলে তুমি যদি গবেষণা করে দেখো এখানে পাবা 4s1 3d5 পাবা, 4s1 3d5। এখন সিঙ্গেল ইলেকট্রন তোমাকে খুঁজে বের করতে হবে। তো কেমনে করব একটু গবেষণা করে দেখি। এইখানে একটা বক্স আঁকতে হবে, সবাই জানে, তোমরা সবাই জানো। এখন ডি এর জন্য 5টা বক্স আঁকতেই হবে তোমাকে, 1 2 3 4 5। ওকে, এরপরে দেখো কি করতেছি আমি, সিঙ্গেল একটা ইলেকট্রন আছে না, এই যে একটা ইলেকট্রন দিলাম। এখন 5টা ইলেকট্রন এখন বসাতে হবে একটা একটা করে, 1 2 3 4 5। কেমন করলাম, ওই যে হুন্ডের নীতি, গুণগত রসায়ন যারা পড়াশোনা করছো। তো প্রশ্ন আমাকে যেটা বলা হয়েছে যে ক্রোমিয়াম পরমাণুতে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে। উনি কিন্তু ফিক্সড বলেন নাই যে 4s এর মধ্যে না 3d এর মধ্যে, উনি কিন্তু কোনো নামই উল্লেখ করে নাই। তো যেহেতু নাম উল্লেখ করেনি তাহলে এখানে কয়টা বলো তো একটু, এখানে হচ্ছে 5টা আর এখানে হচ্ছে একটা, তুমি যোগ করো কয়টা বাবা, 6টা নাকি। তাহলে এই যে 6 অ্যান্সার হলো। হ্যাঁ, এখানেও তোমাকে অনেকভাবে ঝামেলায় ফেলতে পারে পরীক্ষক। কীভাবে, উনি যদি বলে ক্রোমিয়াম পরমাণুতে 4s এর মধ্যে অযুগ্ম ইলেকট্রন কয়টি, 4s এর মধ্যে বলছে, আবারও বলছে 4s এর মধ্যে বলছে, তাহলে তোমার অ্যান্সার হইতো কয়টি বলো তো, একটি হইতো। আর যদি বলতো যে ক্রোমিয়ামের 3d এর মধ্যে কতটি, তখন অ্যান্সার কয়টি হইতো, সিঙ্গেল। দেখো তো এখানে কয়টা, 5টা না, 5টা। তার মানে প্রশ্নের উপর ডিপেন্ড করবে তোমার অ্যান্সারটা কী হচ্ছে, ঠিক আছে। তো এরপরের এমসিকিউতে চলে যাচ্ছি, এস ব্লক মৌলের সংখ্যা কয়টি, এস ব্লক মৌলের সংখ্যা কয়টি, ঠিক আছে। এটার জন্য তোমাদের পর্যায় সারণী কিন্তু জানা থাকতে হবে, বা তোমাদের যদি পর্যায় সারণী থাকে চেক করে দেখো। এখানে কয়েকটা কথা আমি বলতেছি তোমাকে, কয়েকটা কথা বলতেছি। যেমন কি বলছে উনি, এস ব্লক মৌলের মধ্যে এস ব্লক মৌলের সংখ্যা কতটি। যদি উনি এস বলে তাহলে কিন্তু তুমি 14টা পাবা, যদি উনি পি বলে তাহলে 36টা পাবা, যদি উনি ডি বলে 41টা পাবা, যদি উনি এফ বলে 27টা পাবা। তো আমাকে তো
পিডিএফ বলেনি, আমাকে তো শুধু এস ব্লক বলছে, তাহলে আমি কী দেখাবো বলো? আমাকে তো 14টাই দেখাতে হবে। তো এইখানে তোমাকে একটু বলি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। যেমন 14 নম্বর গ্রুপ পর্যায় সারণী তোমাকে কিন্তু থাকতে হবে, তোমার সাথে পর্যায় সারণী থাকতে হবে। হ্যাঁ, পর্যায় সারণী তোমার সাথে থাকতে হবে। গ্রুপ 2, গ্রুপ 1 + 2 + 18, 18-র মধ্যে কারা জানো? 18-র মধ্যে হচ্ছে হিলিয়াম, 18-র মধ্যে হিলিয়াম। তাহলে আমি যদি একটু তোমাকে বলি, আমি যদি বলি তোমাকে যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 18, 18-র মধ্যে কিন্তু হিলিয়াম, আবার বলতেছি 18-র মধ্যে হিলিয়াম। তাহলে এই জায়গার মধ্যে তুমি 14টা মৌল খুঁজে পাবা, ঠিক আছে? আর যদি উনি বলতো পি ব্লক মৌল তো 36টা, কেমনে হইলো? তো এখানে তোমাকে এভাবে মনে রাখতে হবে যে গ্রুপ 13 থেকে 18-র মধ্যে, তাহলে 18-র মধ্যে যদি হয় তাহলে কে বাদ যাবে বলো তো? হিলিয়াম বাদ যাবে, কারণ হিলিয়াম তো চলে গেছে এস ব্লকের এখানে, তাই না? তাহলে এখানে তোমার হিলিয়াম ছাড়া চিন্তা করতে হবে, হিলিয়াম ছাড়া চিন্তা করতে হবে। তুমি যখন পর্যায় সারণী চেক করে দেখবা যে 13 থেকে 18-র মধ্যে যে মৌলগুলো আছে হিলিয়াম ছাড়া, হিলিয়াম বাদ দিয়ে কিন্তু 36টা মিলাইতে পারবা তুমি, ঠিক আছে? আচ্ছা, এরপরে ডি ব্লক উনি প্রশ্ন যদি করতো যে ডি ব্লকের মৌলের সংখ্যা কতগুলো, তাহলে কিন্তু হয়তো 41টা। কেমনে হইতো তোমাকে বলি একটু আমি। এই যে গ্রুপ আছে না, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো আছে, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত সেই মৌলগুলোকে তোমাকে ডি ব্লক ধরতে হবে। এখানে ছোট্ট একটা তুমি যদি গুনতে যাও একটা ঝামেলা পড়তে পারো, সেটা কি জানো? এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ আছে না, সেই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌল কতগুলো বলো তো? তুমি যদি পর্যায় সারণীর দিকে তাকাও তাহলে দেখবা নিচে 15 30টা। তোমাকে যদি প্রশ্ন করে যে ল্যান্থানাইট সিরিজের মৌল কয়টা, এখানে লিখে এইখানে লিখে যদি বলে উনি ল্যান্থানাইট সিরিজ যদি বলে ল্যান্থানাইট সিরিজ, তাহলে কিন্তু অ্যান্সার হবে কটা জানো? 15টা। আর যদি উনি বলে অ্যাক্টিনাইট সিরিজ, তাহলে তোমার হবে কয়টা জানো? 15টা। তাহলে ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ মিলে কয়টা মৌল হচ্ছে? 30টা মৌল হচ্ছে। এইখানে 3টা মৌল হচ্ছে ডি ব্লকের, 3টা মৌল। তোমার তো 3টা মৌল কে? ল্যান্থানাম, অ্যাক্টিনাম, থোরিয়াম। এই কয়েকজন যে মৌল আছে এরা হচ্ছে ডি ব্লকের, এবং এই ডি ব্লকের মৌলগুলো তুমি কোথায় পাবা জানো? ওই যে 3 থেকে 12-র মধ্যে খুঁজে পাবা। এই কারণে যখন তুমি গুনতে যাবা তখন কিন্তু তুমি হয়তো মিলাইতে পারবা 40টা, কিন্তু এই 3টা যদি তুমি কাউন্ট করো তখন তুমি 41টা পাবা, তাছাড়া কিন্তু পাবা না, ঠিক আছে? একটু চেক করলে বুঝতে পারবা ঘটনাটা কী ঘটতেছে। আর এফ ব্লক মৌলের সংখ্যা 27টা কেন? ওই যে 30 থেকে 3 বাদ দাও, 30 থেকে তুমি যদি 3 বাদ দাও, কোন 3টা? ওই যে ল্যান্থানাম, অ্যাক্টিনাম, থোরিয়াম। তো 3 বাদ দাও, তাহলে তোমার কত দাঁড়াবে বলো তো? 27 দাঁড়াবে। এই কারণে আমি লিখছিলাম এফ ব্লক মৌলের সঙ্গে 27টা। তো আজকের না হয় পরীক্ষায় আসছে এস ব্লক মৌল, কালকে তো পি, ডি বা এফ আসতে পারে কি না? পারে। তো ছোট্ট একটা এখানে আরেকটু কথা বলবো আমি, এগুলো একটু মিশাই দিই। সেটা হচ্ছে তোমার এস ব্লক বলতে আমরা কী বুঝি, বা পি ব্লক বলতে কী বুঝি, সংক্ষেপে যদি একটু বলি, মনে করো লিথিয়াম। হ্যাঁ, এই যে লিথিয়াম, এইখানে 1s2 2s1, শেষের ইলেকট্রনটা যে অরবিটালে যাবে সেটাই হচ্ছে ওই ব্লকের মৌল। তো শেষের ইলেকট্রন দেখো কোথায় গেছে? এসে গেছে না, তাই এটা এস ব্লকের মৌল। এরকম করে পি, এরকম করে ডি, এরকম করে এফ তুমি যখন কাউন্ট করতে যাবা পাবা কিন্তু, ঠিক আছে? ওকে, তো আমরা এর পরের এমসিকিউতে চলে যাচ্ছি। নিচের কোনটি অভিজাত গ্যাস? এখানে একটা কথা মাথায় রাখতে হবে, অভিজাত গ্যাস বলছে কিন্তু। হ্যাঁ, অভিজাত গ্যাস যদি বলে তাহলে কিন্তু অ্যান্সার হবে তোমার গ্রুপ 18 এর মৌলগুলো, ওই যে নিষ্ক্রিয় যে মৌলগুলো। হ্যাঁ, উনি যদি প্রশ্ন করতো অভিজাত ধাতু, তাহলে কিন্তু এটা জীবনও হইতো না, কখনোই না। তাহলে কী তো জানো? 3টা মৌলের নাম উল্লেখ করবা, 3টা, তাহলে তুমি নাম্বার পাবা। সেটা হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে নেই। আস, সোনা, পেটাবো,
আমি আবারও বলতেছি, পরীক্ষা আসছে কি অভিজাত গ্যাস, অভিজাত গ্যাস হলে অ্যান্সার কী হবে? গ্রুপ 18 মৌলগুলো, হিলিয়াম টিলিয়াম যা যা আছে আর কি। এখন প্রশ্ন মনে করো অভিজাত গ্যাস আসেই নেই, এটা কবে আসছিল? বরিশাল বোর্ড 21-এ আসছিল অভিজাত গ্যাস, মনে করো এর পরের বার আসছে অভিজাত ধাতু, তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে আঁচ সোনা পেটাবো, এটা দিয়ে মনে রাখার চেষ্টা করবো আমরা। আঁচ মানে কি? এই যে এজি আঁচ, সোনা মানে কি? সোনা মানে ওই যে ওরাম ইউ সোনা, পেটাবো, পেটাবো মানে কি? পিটি। এনাফ, এনাফ। যদি বলে অভিজাত ধাতু কোনগুলো, তাহলে এই তিনটা মনে রাখবা, আশা করা যায় সমস্যা হবে না। আর অভিজাত গ্যাস যদি বলে তাহলে তোমাকে গ্রুপ 18 মৌলগুলো দাগাইতে হবে, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। যেমন এখানে আছে তো অপশন, দেখো এই যে জেনন আছে, তাই তোমাকে এখানে কি দাগাইতে হবে? এখানে তোমার জেননটা দাগাতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, কেন অভিজাত বলা হচ্ছে? অভিজাত ধাতু বলো বা গ্যাস বলো, কেন বলা হচ্ছে অভিজাত গ্যাস? ওই যে সহজে সাধারণত এরা বিক্রিয়া করতে চায় না নিষ্ক্রিয় গ্যাসগুলো, এই কারণে অভিজাত বলা হচ্ছে। অনুরূপভাবে অভিজাত ধাতু কেন অভিজাত ধাতু বলা হচ্ছে? কারণ এরা সহজে বায়ুর সাথে অ্যাসিডের সাথে এরা সহজে বিক্রিয়া করতে চায় না, তাই এদেরকে অভিজাত ধাতু বলা হচ্ছে। একটা কথা বলি, অভিজাত শব্দের জায়গায় তোমার নোবেল শব্দ থাকতে পারে, নোবেল শব্দও থাকতে পারে, অভিজাত বা অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস, তখনও কিন্তু তোমার গ্রুপ 18ই হইতো। কথা কি বুঝতে পারছো? তাহলে অভিজাত শব্দ দিয়ে থাকতে পারে প্রশ্ন, আবার নোবেল শব্দ দিয়েও থাকতে পারে প্রশ্ন। আশা করা যায় সমস্যা হবে না। ওকে, আমরা এরপরের এমসিকিউতে চলে যাচ্ছি। কোনগুলো অপধাতু? চেহারা দেখে বোঝা যাচ্ছে ও ধাতুর মতো আচরণ করতে পারে, ও ধাতুর মতো আচরণ করতে পারে, তাই তো? যার কারণে তো এর নাম হয়েছে কি বলো? যার কারণে এর নাম হয়েছে অপধাতু, ঠিক আছে? বা মেটালয়েড বলে যেটাকে মানুষ, অপধাতু বা মেটালয়েড। তো এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো তো মনে রাখা টাফ, আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখবো। আশা করা যায় যেভাবেই আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। তো কিভাবে দেখি একটু, দেখো আমরা একটু লিখি। যেমন জি স্যার আসেন সাবধানে তুলে বসেন। জি স্যার আসেন সাবধানে তুলে বসেন। আশা করি বুঝতে পারতেছ আমি কী লিখতেছি। এখন দেখো, জি মানে কি জানো? জার্মেনিয়াম। স্যার মানে কি? সিলিকন। আসেন আর্সেনিক। সাবধানে অ্যান্টিমনি এসবি। তুলে তুলে টেলুরিয়াম। বসেন, এই যে বসেন বসেন তাহেরি হুজুর, বসেন মানে কি? বরণ। ওকে, এই যে জি স্যার আসেন সাবধানে তুলে বসেন। এখন এগুলো দিয়ে আমরা যদি চেক করি আমরা কিন্তু অ্যান্সারটা খুঁজে পাবো। কীভাবে? দেখো, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, শুধুমাত্র ক নাম্বার অপশনই আছে। দেখো এই যে তোমাকে আমি দেখাচ্ছি সিলিকন কথা, এই যে সিলিকন, জার্মেনিয়াম, এই যে আর্সেনিক, এস। তাহলে আমরা দেখাবো কোনটা বলো? এই যে ক নাম্বারে দেখাবো। তাহলে এই টেকনিকটা যদি মনে রাখতে পারি, ওরা কেমন দিক সেটা আমাদের দেখার বিষয় না, আমরা টেকনিক মনে রাখবো, দেখাইতে পারবো। ওকে ওকে, তো এটা আসছিল কোথায়? চট্টগ্রাম 15তে আসছিল। আমরা নেক্সট এমসিকিউতে চলে আসলাম, কক্ষ তাপমাত্রায় কোনটি তরল? তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রায়। তো কক্ষ মানে এখানে তোমাকে বুঝে নিতে হবে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 298 কেলভিন, এবং বলছে কোনটি তরল। এখানে তরল বলতে বোঝাচ্ছে যে বানানটা ভুলেছে, তো এখানে কোনটি তরল। তো এখানে পৃথিবীতে একটা মাত্র অধাতু আছে যেটা লিকুইড, সেটা হচ্ছে ব্রোমিন। সেটা কি? ব্রোমিন। ব্রোমিন এটা কিন্তু লিকুইড। তাহলে কি বলছে? কোনটি তরল? অ্যান্সার হবে ব্রোমিন। তো আজকে না হয় ব্রোমিন বা তরল আসছে, কালকে তো গ্যাসীয় আসতে পারে। তোমাকে মাথায় রাখতে হবে এই যে 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, এই দুইজন হচ্ছে তোমার গ্যাসীয়, আর এটা হচ্ছে তোমার লিকুইড, আর এটা হচ্ছে তোমার সলিড। আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু কক্ষ তাপমাত্রায় তরল কোনটা হবে? তাহলে ব্রোমিন হবে। এরপরের এমসিকিউতে আমি চলে যাচ্ছি। এটা কিন্তু বেশ কয়েক জায়গায় আসছিল, খুবই ইম্পর্ট্যান্ট। এই যে ময়মনসিংহ 22, ঢাকা 16, বেশ কয়েক জায়গায় আসছে। ওকে, এরপরে আসছে বিজোড় ইলেকট্রনের সংখ্যা ক্রম কোনটি সঠিক? কিছুক্ষণ আগে যে এমসিকিউটা করলাম আমরা, যে ক্রোমিয়ামের বিজোড় ইলেকট্রন সংখ্যা সেমভাবে করতে হবে। জাস্ট সংখ্যাভাবে বলতেছে একটু দেখো। মনে করো এখানে ক নাম্বার অপশন কে আছে? Mn2+। ম্যাঙ্গানিজ তো 25 সবাই জানে। ওকে, দেখো এখানে তো 4s2 3d5 25 হয়ে গেলে কিন্তু সংখ্যা বুঝে নিও একটু, সংখ্যাভাবে লিখতেছি। তো এখন 25 যদি করতে চায় তাহলে এখানে কি করব আমি? এসের জন্য একটা বক্স, ডি এর জন্য 5টা বক্স আঁকবো আমি, 1 2 3 4 5।
তাহলে এখানে সিঙ্গেল তো পাওয়াই যাবে না, এখানে পাওয়া যাবে 1 2 3 4 5। তাহলে এখানে আমি সিঙ্গেল কটা পাচ্ছি, 5টা পাচ্ছি। এরপরে Fe2 প্লাসের দিকে যাচ্ছে একটু, Fe2 প্লাস, Fe2 প্লাস, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে Mn2 প্লাস বলছে উনি, Mn2 প্লাস। তো Mn2 প্লাস যদি বলে তাহলে এখান থেকে 2টা ইলেকট্রন আমাকে বাদ দিতে হবে তো, তাই না? এখান থেকে 2টা ইলেকট্রন বাদ দিতে হবে, তাহলে এখান থেকে 2টা ইলেকট্রন বাদ দিতে হবে। তাহলে এখানে তোমার 4s0 হবে, এই যে 2 প্লাস 2টা বাদ দিলাম। তারপরে কিন্তু 5টাই থাকবে, এই যে দেখো 5টাই আছে সিঙ্গেল। এরপরে Fe, তো Fe তো চায় নাই উনি, Fe2 প্লাস চাইছে। তো আমি যদি Fe এর ইলেকট্রন বিন্যাস করি আয়রনের, তাহলে এখানে হবে 4s2 3d কত হবে 6 হবে, 3d6। কিন্তু উনি কিন্তু বলছে Fe2 প্লাস নিয়ে কাজ করো তুমি, তো Fe2 প্লাস নিয়ে কাজ করতেছি, তাহলে এখান থেকে 2টা বাদ দেবো আমি, 4s0 হবে, 3d6 হবে। এখন ডি এর জন্য আমি কয়টা বক্স আঁকবো, 5টা, সবাই জানে ডি এর জন্য 5টা বক্স আঁকতেছি, 1 2 3 4 5। সিঙ্গেল ইলেকট্রন বসা একটা একটা করে, 1 2 3 4 5 6। তো সিঙ্গেল কয়টা পাচ্ছে, 1 2 3 4, 4টা পাচ্ছে। তাহলে এখানে পাচ্ছে আমি 4টা। থাকলো কে, ক্রোমিয়াম 2 প্লাস, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে ক্রোমিয়াম 3 প্লাস হবে, এখানে ক্রোমিয়াম 3 প্লাস হবে। তো আমরা একটু ক্রোমিয়াম 3 প্লাস নিয়ে যদি গবেষণা করি, মনে করি এখানে লিখতেছি আমি ক্রোমিয়াম 3 প্লাস, তো আগে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করি, 4s1 3d5। তো যেহেতু 3 প্লাস, তার মানে কী করতে হবে, এখান থেকে একটা বাদ দিতে হবে, এখান থেকে 2টা বাদ দিতে হবে। তাহলে কেমনে বাদ দিব, আমি আগে এটা মিশাই দিচ্ছি, দেখো এই অংশটুকু মিশিয়ে দিচ্ছে, এই অংশটুকু মিশিয়ে দিচ্ছে। তাহলে 4s এখানে 0 হবে, আর 3d এখানে কত ছিল 5 থেকে 2টা যদি বাদ দিই তাহলে থাকলো কি 3। তাহলে ডি এর জন্য যদি আমি 5টা বক্স আঁকি, 3টা সিঙ্গেল পাবা তুমি, 1 2 3 4 5, 1 2 3, 3টা সিঙ্গেল, তাহলে এখানে পাচ্ছ তুমি 3। উনি কি বলছে, ক্রম কোনটি সঠিক, আমি কিন্তু ক্রম অলরেডি পেয়ে গেছি, 5 সবচেয়ে বেশি, তারপরে 4, তারপরে 3। তুমি চাইলে বাকিগুলো চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা। এরপরের এমসিকিউতে চলে যাচ্ছে, কি বলছে, নিচের কোনটি রঙিন যৌগ। শর্টকাট আছে, শর্টকাট কি, অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ। তো অবস্থান্তর মৌল তো কপারও হয়, ক্রোমিয়ামও হয়, এই যে স্ক্যান্ডিয়াম তো হয় না, ঠিক আছে? এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমার এটা MgCl2 হবে, MgCl2 হবে, MgCl2। হ্যাঁ, তো রঙিন যৌগ কারা দেয়, যারা অবস্থান্তর মৌল। এই যে দেখাচ্ছে একটা জিনিস তোমাকে আমি, এই যে এই লোকটা অবস্থান্তর মৌল না, আমি যদি বলি একটু, এই লোকটা অবস্থান্তর মৌল না, এই যে ম্যাগনেসিয়ামও অবস্থান্তর মৌল না, এমনিতেই বাদ যাবে এরা, এমনিতেই বাদ যাবে। তাহলে অবস্থান্তর মৌল রঙিন যৌগ যদি গঠন করে, তাহলে তো নিয়ম অনুযায়ী কপার হচ্ছে, কোবাল্ট হচ্ছে না। এখানে একটা নিয়ম হচ্ছে, শুধু অবস্থান্তর মৌল হইলে হবে না, এইখানে তুমি যদি এই যে কপার 2 প্লাস নিয়ে চিন্তা করো, কপার প্লাস নিয়ে চিন্তা করো, তাহলে এখানে তুমি কি পাবা, 4s0 পাবা, 3d10 পাবা। আর কোবাল্ট নিয়ে যদি চিন্তা করো তুমি, কোবাল্ট কি হবে, 27 তো নাকি, কোবাল্ট তো 27, এটা তো সবাই জানে। তাহলে 4s2 3d7, 2 মানে কি 20 আর 7, ওকে। এখন আমি যদি তোমার 2 প্লাস করি, CO2 প্লাস করি, 2 প্লাস তো করতেই হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে 2 প্লাস করতেই হবে, তাহলে 4s0 3d7। তুমি এখানে 1 থেকে 9 এর মধ্যে ডি এর মধ্যে ইলেকট্রন পাচ্ছ। আমাদের অবস্থান্তর রঙিন যৌগ হওয়ার কন্ডিশন হচ্ছে অবস্থান্তর মৌল হইতে হবে, ঠিক আছে, কিন্তু ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে 1 থেকে 9টার মধ্যে, 1 থেকে 9টা তুমি খুঁজে পাবা না এখানে, 1 থেকে 9টা দোষ আছে, যার কারণে এই অ্যান্সারটাও আমি নিব না। তাহলে কাকে নিব, 1 থেকে 9 মধ্যে আছে তো এখানে, এই যে কোবাল্টের মধ্যে পাচ্ছি আমরা, তাহলে এটা হচ্ছে অবস্থান্তর মৌল, এবং এটা হচ্ছে রঙিন যৌগ গঠন করে। কোন যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে। একটা কথা বলি, অবস্থান্তর মৌলগুলো বেশ কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করে, যেমন প্রভা রঙিন জামা পরেছে, এটা দিয়ে মনে রাখতে পারো। প্রভা মানে প্রভাবক হিসেবে কাজ করে, রঙিন মানে রঙিন যৌগ তৈরি করে, জামা মানে জটিল যৌগ তৈরি করে, পরেছে মানে প্যারাচুম্বক ধর্ম এবং পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। ওকে, তো এটা আসলে কিন্তু কুমিল্লা বোর্ড 23-এ। আমরা এরপরের এমসিকিউতে চলে যাচ্ছি। কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি, সবাই জানে কি জানে, আমি যদি বলি একটু, এইখানে বাম থেকে ডানে গেলে, পর্যায় সারণীর কিন্তু বাম থেকে ডানে গেলে সাইজ কি হয়, কমে যায়।
এখন তুমি যদি পর্যায় সারণী চেক করে দেখো, এই যে লোকগুলো আছে 4 জন মানুষ, 4 জনই হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল, 4 জনই তৃতীয় পর্যায়ের মৌল। এবং পর্যায় সারণী চেক করে দেখবা সবার প্রথমেই আছে কিন্তু সোডিয়াম, তাহলে উত্তর হবে সোডিয়াম। পর্যায় সারণী একটু চেক করতে হবে, ঠিক আছে? পর্যায় সারণী দেখলে বুঝতে পারবা বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, এবং উপর থেকে নিচে গেলে, যদি উপর থেকে নিচে আসতো প্রশ্ন, উপর থেকে নিচে যদি প্রশ্ন করতো তাহলে কিন্তু সাইজ বৃদ্ধি পাইতো, ঠিক আছে? ওকে, এটা কিন্তু তোমার বরিশাল বোর্ড 21 আসছিল। এরপরের এমসিকিউতে চলে যাচ্ছে, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? এখানেও একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করি আমি, সেটা হচ্ছে বাম থেকে ডানে বোঝাচ্ছি চিহ্ন দ্বারা। বাম থেকে ডানে গেলে আইথ 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 বাড়ে বা বৃদ্ধি পায়। বুঝে নিও, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। উপর থেকে নিচে গেলে আইথ, মানে বাম থেকে ডানে গেলে আইথ বাড়ে। আর যদি উপর থেকে নিচে হয়, এটা উপর থেকে নিচে বোঝাচ্ছি, তাহলে কি হইতো? সেম কাহিনী, আইথ লিখবো আমি, আইথ কমে। এই যা জানো তুমি, মানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তো কি বলছে এখানে? কোনটির আয়নীকরণ শক্তি বেশি? আচ্ছা, এখানে একটা কথা বলি, আয়নীকরণ শক্তির একটা ব্যতিক্রম কিন্তু আছে। আমি জানি না তুমি পড়ছো কি না একাডেমিক ক্লাসগুলোতে। ব্যতিক্রম দ্বিতীয় পর্যায়ের মধ্যে 2টা জায়গায় পাওয়া। একটা হচ্ছে বেরিলিয়াম বোরন, তারপরে নাইট্রোজেন অক্সিজেন। আমরা কি বলছিলাম? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এরা কিন্তু দ্বিতীয় পর্যায়ের মৌল। তো বাম থেকে ডানে যদি যায় তাহলে তো আয়নীকরণ শক্তি বেশি হবে কার? এই 2 জনের মধ্যে বোরনের হওয়ার কথা। অনুরূপভাবে এই 2 জনের মধ্যে কার হওয়ার কথা? অক্সিজেন। কিন্তু ব্যতিক্রম আছে, এই 2 জনের মধ্যে পাবা তুমি ব্যতিক্রম, আর এই 2 জনের মধ্যে তুমি পাবা ব্যতিক্রম। কখন? দ্বিতীয় পর্যায়ের মৌলের মধ্যে, ঠিক আছে? বিস্তারিত একাডেমিক ক্লাসগুলোতে আমরা বলছি ভালো করে। এরপরে তৃতীয় পর্যায়ের মধ্যে ব্যতিক্রম পাওয়া যায় 2টা জায়গায়। একটা হচ্ছে কি? ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আর হচ্ছে ফসফরাস এবং সালফার। তো নিয়ম অনুযায়ী বাম থেকে ডানে গেলে তো বৃদ্ধি পায়, সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এই যে সালফার, তাই না? কিন্তু এখানে গন্ডগোল আছে, ব্যতিক্রম আছে। তাহলে কার হবে? ফসফরাসের হবে। অনুরূপভাবে নিয়ম অনুযায়ী এই 2 জনের মধ্যে অ্যালুমিনিয়ামের হওয়ার কথা, কিন্তু অ্যালুমিনিয়াম হবে না, কার হবে? ম্যাগনেসিয়াম হবে। তাহলে এই লোকগুলো হচ্ছে ব্যতিক্রম। এই 4টা জায়গায় ব্যতিক্রম যদি মনে রাখতে পারো তুমি, বেশ কিছু এমসিকিউ সলভ করতে পারবা। তো দেখি একটু প্রশ্নটা কি বলছে। আমাদের দিনাজপুর বোর্ড 22-এ আসছিল অবশ্য। প্রশ্নটা আসছিল কোনটির আয়নীকরণ শক্তি বেশি? তো আমি দেখতে পাচ্ছি এখানে এই 2 জনের মধ্যে এরা কিন্তু দ্বিতীয় পর্যায়ের মানুষ, হ্যাঁ, এরা কিন্তু দ্বিতীয় পর্যায়ের জিনিস। এই যে এটা একটা, এটা দ্বিতীয় পর্যায়ে, এটা তৃতীয় পর্যায়ে, এবং ব্যতিক্রম থেকেই প্রশ্ন করছে উনি। তাহলে বাম থেকে ডানে গেলে যদি আয়নীকরণ শক্তি বেশি হয়, তাহলে এই 2 জনের মধ্যে কে হবে? বেরিলিয়াম হবে। তার অ্যান্সার হবে বেরিলিয়াম। মানুষ প্রশ্ন করবে কেন? ম্যাগনেসিয়ামে তো হওয়ার কথা, কিন্তু না, উপর থেকে নিচে গেলে কমে, উপর থেকে নিচে গেলে কমে। এরা হচ্ছে তৃতীয় পর্যায়ের মানুষ, তৃতীয় পর্যায়ে। এরা কিন্তু নিচে আছে, আর বেরিলিয়াম বা বোরন বলো, এরা কিন্তু উপরে আছে। তাহলে ব্যতিক্রম যদি কেউ মনে রাখতে পারে তাহলে এই টাইপের এমসিকিউ সলভ করতে পারে। আজকে না হয় এটা আসছে, কালকে অন্যভাবে আসতে পারে। এই কারণে এই ব্যতিক্রম 4টা মনে রাখতে হবে, প্রচুর কাজে লাগে। এরপরের এমসিকিউতে যাচ্ছে, কি বলছে? কোন মৌলটির আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? ওই যে ব্যতিক্রম এক্ষুনি করে আসলাম, এবং দেখো বরিশাল বোর্ড 19-এ আসছে ব্যতিক্রম, এবং এটা দ্বিতীয় পর্যায়ে, কিছুক্ষণ আগেই বলে আসলাম দ্বিতীয় পর্যায়ে। বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ব্যতিক্রম এক্ষুনি বলে আসলাম। তাহলে এই 2 জনের মধ্যে এর বেশি হবে, আর এই 2 জনের মধ্যে এর বেশি হবে। কি বলছে? কোন মৌলটির আয়নীকরণ বিভব বা শক্তি সবচেয়ে বেশি? এই লজিকের ভিত্তিতে কি করবা তুমি বলো? নাইট্রোজেন। তোমাকে নাইট্রোজেনই দাগাইতে হবে, আশা করি বুঝতে পারছো। এরপরের এমসিকিউতে যাচ্ছি, কি বলছে? কোনটি থেকে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগে? আয়নীকরণ শক্তি মানে কি? আমি তোমাকে সংক্ষেপে যদি বলি একটু, মনে করো এখানে একটা এক্স নামে একটা মৌল আছে। এই মৌলের এই ইলেকট্রনটাকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি দিতে লাগে, শক্তি দিতেই লাগবে। গুণগত রসায়ন আমাদের রাদারফোর্ড সাহেব বলে গেছে যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে, মানে নিলস বোর বলে গেছে, নিলস বোর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, শক্তি শোষণ করবে, তাই না? এই লজিকের ভিত্তিতে এক্স একটি মৌল, এখান থেকে একটা ইলেকট্রনকে অসীমে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি দিতে লাগে সেটাই কিন্তু ওই মৌলের কি? আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন অ্যাড করাইতে হবে অসীম থেকে, ঠিক আছে? তো এখানে ইলেকট্রন অ্যাড করতে লাগবে না, ইলেকট্রন সরাতে হবে। এই যে ইলেকট্রন সরাতে, তো এখানে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে এরকম, আমি একটু এটা মিশিয়ে দিচ্ছি। রুলসটা হচ্ছে এরকম যে, রুলসটা হচ্ছে সাদা কালো দিয়ে লিখি, সম ইলেকট্রন বিশিষ্ট
পরমাণু সম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে রুলস আছে, কিন্তু রুলসটা হচ্ছে এরকম, সম ইলেকট্রন হইতে হবে কিন্তু মাস্ট বি। প্রোটন সংখ্যা যত বেশি হবে আমাদের আকর্ষণ বল মানে ফোর্স তত বেশি হবে। কথা কি বুঝতে পারছো? আকর্ষণ বল বেশি হবে। এবং দেখো এইখানে এর ইলেকট্রন কত পাবা? এর ইলেকট্রন পাবা তুমি 10টা। এর ইলেকট্রন কত পাবা? এর ইলেকট্রন পাবা তুমি 11 - 1 মানে 10। এর ইলেকট্রন কত পাবা? 2 বাদ দাও 10, সেম। তাহলে এখানে 3 বাদ দাও 10। তাহলে এই রুলসটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। সম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে যার প্রোটন সংখ্যা বেশি তার আকর্ষণ বল বেশি। প্রোটন সংখ্যা বেশি কার? প্রোটন সংখ্যা বেশি হচ্ছে এর, কারণ এর প্রোটন সংখ্যা হচ্ছে সবাই জানে 13। এখন এর আকর্ষণ বল যেহেতু বেশি তাহলে তার আয়নীকরণ শক্তি বেশি হবে। আয়নীকরণ শক্তিও তত বেশি হবে। আয়নীকরণ শক্তি কি বলে আসলাম? অসীমে নিয়ে যেতে হবে একটা ইলেকট্রনকে। ধরে নাও এটা অ্যালুমিনিয়াম, এই ইলেকট্রনকে অসীমে নিয়ে যাইতে হবে। এত সহজ নিয়ে যাওয়া এত সহজ না, কারণ তার কি বেশি? আকর্ষণ বল বেশি, শক্ত করে ধরে আছে, নিয়ে যাওয়া অসম্ভব, খুব শক্তি মানে ফোর্স প্রয়োগ করতে হবে। এই কারণে অ্যান্সার হবে অ্যালুমিনিয়াম। কখন অ্যাপ্লাই করবে এই টাইপের কথাবার্তা? যখন সময় ইলেকট্রন বুঝাবে। চেক করে দেখো, সময় ইলেকট্রন কিন্তু মানে সমান ইলেকট্রন। ওকে, এরপরের এমসিকিউতে যাচ্ছে। এটা কিন্তু আসছিল তোমার সিলেট বোর্ড 22-এ। এখানে প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? সারা জীবন পরে আসলাম তড়িৎ ঋণাত্মক, আসছে তড়িৎ ধনাত্মক। কেমন লাগে? আমাদের হাজারি স্যারের বইয়ে তড়িৎ ধনাত্মকতার কথাই নেই, তড়িৎ ঋণাত্মকতা। কিন্তু আমরা পড়াইছি একাডেমিক ক্লাসে। এই যে ইএনটা আছে না, ইলেকট্রোনেগেটিভিটি, এর বিপরীত হচ্ছে ইলেকট্রোপজিটিভিটি মানে তড়িৎ ধনাত্মক। বুঝে নিও, আমাদের সাধারণত বোর্ড বইগুলোতে ইলেকট্রোনেগেটিভিটিটাই সবাই পড়ায়, আলোচনা করা আছে। তো যাই হোক, নিচের কোনটির সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? আমরা একটু বলি, কিছুক্ষণ আগে বলে আসলাম। বাম থেকে ডানে গেলে আয়ত বাড়ে বলে আসলাম, এবং আয়নীকরণ শক্তি ই মানে ইলেকট্রন আসক্তি, তো মানে তড়িৎ ঋণাত্মকতা। মাথায় রাখতে হবে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উল্টা অনুবাদ করো, তড়িৎ ধনাত্মকতা কমে। বাম থেকে ডানে কিন্তু, তাহলে বাম থেকে ডানে গেলে বাড়ে, আর উপর থেকে নিচে গেলে আয়ত কমে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচে গেলে কমে, উল্টা অনুবাদ করো, তড়িৎ ধনাত্মকতা বাড়ে। কিন্তু উনি প্রশ্ন করছে কম তড়িৎ ধনাত্মক। তাহলে এই লজিকের ভিত্তিতে অ্যান্সার কি হয়? ম্যাগনেসিয়াম হয়। সূত্র অ্যাপ্লাই করো, দেখো তোমাকে ম্যাগনেসিয়ামই করতে হবে অ্যান্সার। ওকে, এরপরের এমসিকিউতে যাচ্ছে। কি বলছে? তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম। তড়িৎ ঋণাত্মকতা, জি, এগুলো এমসিকিউ করার পূর্ব কন্ডিশন হচ্ছে একাডেমিক ক্লাস ভালো করে করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে বেশ কিছু পয়েন্ট আমরা আলোচনা করছিলাম একাডেমিক ক্লাসগুলোতে। যেমন এই যে কয়েকটি মানে পাউলিং স্কেল অনুযায়ী ফ্লোরিন হচ্ছে 4, ক্লোরিন হচ্ছে আমি দাঁড়াও সিরিয়ালি লিখি একটু। অক্সিজেন 3.5, ক্লোরিন 3, তারপরে তোমার এখানে মনে করো কার্বন 2.5, হাইড্রোজেন 2.1, মানে যেগুলো সবসময় কাজে লাগবে তোমার, সব জায়গায় জৈব রসায়নও কাজে লাগবে, সেগুলো একটু বলতেছি আমি। যেমন সালফার 2.5, ফসফরাস 2.1, ব্রোমিন 2.8, তারপরে তোমার আয়োডিন 2.5। সব জায়গায় মানে কেমিস্ট্রি পড়তে গেলে এগুলো বারবার কাজে লাগবে তোমার। যেমন কি বলছে তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম। তো আমরা যদি গবেষণা করে দেখি, এই যে কালারটা একটু চেঞ্জ করে নেই, ফ্লোরিন। তো ফ্লোরিন যদি চিন্তা করি তাহলে এখানে পাচ্ছি আমি 4, দেখো চেক করে 4 পাচ্ছ। এখানে ক্লোরিন কত পাচ্ছ? এখানে ক্লোরিন যদি তুমি দেখো 3, আর অক্সিজেন হচ্ছে 3.5 হবে না? চলবে না, দেখো চলবে না। অনুরূপভাবে এগুলো তুমি চেক যখন করবা, একাডেমিক ক্লাস করবা, তুমি বুঝতে পারবা। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে এই খ নাম্বারটা। গবেষণা করো তুমি, আমি লিখে দিছি, গবেষণা করলে বুঝতে পারবা। গবেষণা করো 4, 3.5, 3, এই লজিকের ভিত্তিতে আমাকে খ নাম্বারটাই দাগাতে হবে। তো আজকে না এইভাবে আসছে, কালকে তো অন্যগুলো দিয়ে আসতে পারে। হ্যাঁ, এটা আসছে কোথায়? বরিশাল 15-তে। এ ও বি দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা যথাক্রমে, তড়িৎ ঋণাত্মকতা মানে ইএন এর মান দিছে এত এবং এত হলে
এদের সমন্বয়ে গঠিত যৌগের প্রকৃতি কীরূপ। এখানে একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে এই কথাটা মাথায় রাখবা, যদি 0-র চেয়ে ডেল্টা ইএনটা বেশি হয়, মানে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয় এবং 0.5-এর চেয়ে কম যদি হয়, তাহলে সেটাকে তুমি বলবো অপোলার। কি বলবা? অপোলার বলবা, অপোলার। আর যদি এরকম হয় 0.5-এর চেয়ে বেশি হয় বা সমান হয় ডেল্টা ইএনের মানটা, এবং 1.7-এর কম হয় বা সমান হয়, তাহলে তুমি বলবো সেটা পোলার। পোলার বলবো, আমি তাড়াতাড়ি করতেছি, পোলার হয়। ঠিক আছে, তখন গবেষণা করে দেখি, পার্থক্য করো তুমি এই দুইজনের মধ্যে কত পাচ্ছ। 3.5 আর 2.1, 1.4 মেবি। তো যা হোক, তো এটা তোমার এইখানে পাবা, তুমি এই জায়গার মধ্যে ঢুকে আছে এটা 1.4টা, তাই না? তাহলে এটা হলে কি হয়? পোলার হয়। তাহলে তোমাকে অ্যান্সার পোলারই দেখাইতে হবে, তাই না? এরপরে এমসিকিউতে যাচ্ছে, উভধর্মী অক্সাইড প্রায় প্রায় আসে। তো এগুলো কত আর মুখস্থ করবা, এইভাবে মুখস্থ রাখার লাভ নাই। কীভাবে মনে রাখবা? দেখো, জেনে এলাম, এইভাবে মাথায় রাখবা। জেনে এলাম বিধবা, সানিয়া, পাবেই পাবে। এটা মনে রাখবা, সমস্যা নেই, কোনো ঝামেলা ফেলতে পারবে না কেউ। এগুলো করলে কোশ্চেন সলভ করতে পারবা। জেনে তাহলে জেনাটা দিয়ে তুই মাথায় রাখবা জিঙ্ক অক্সাইড, এলাম অ্যালুমিনিয়াম অক্সাইড, বিধবা বেরিলিয়াম অক্সাইড, সানিয়া SnO2 টিন অক্সাইড, পাবেই PbO2। কি বলছে? উভধর্মী অক্সাইড কোনটি খুঁজে বের করো, তুমি নিজেই পারবে। এখন আজকে ওইটা আসছে, কালকে তো এগুলো থেকে আসতে পারে, এই কারণে তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে। এরপরের এমসিকিউতে যাচ্ছে, কি বলছে? কোনটি প্রশম অক্সাইড। এখানে বেশ কিছু নাইট্রোজেনের কথাবার্তা বলছে, এভাবে মনে থাকবে না, কথা কয়েকটা বলি। প্রশম, তো অনেক সময় প্রশমর জায়গায় উনি নিরপেক্ষ দিতে পারে, কোনো অসুবিধা নেই। মাথায় রাখবা নাইট্রোজেনের কয়েকজন আছে, যেমন এই যে NO, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, N2O3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, N2O5 ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। মাথায় রাখতেই হবে, কি রাখবা? এই দুইজন মানুষ হচ্ছে প্রশম, যার নাম প্রশম তার নাম নিরপেক্ষ বলে আসছি। আর এই কয়েকজন মানুষ হচ্ছে তোমার অম্লধর্মী। এই কথাটা মাথায় রাখবা, অনেক এমসিকিউ সলভ করতে পারবো, অনেক। কি বলছে? কোনটি প্রশম অক্সাইড খুঁজে বের করে কি হবে বলো? এই যে নাইট্রিক অক্সাইডটা হবে। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, এগুলো কিন্তু নাইট্রোজেনের কথা বলছি আমি, তোমার এখানে থাকতে পারতো, মনে করো CO থাকলেও প্রশম হইতো অবশ্য, আমি শুধু নাইট্রোজেন নিয়ে কথাবার্তা বললাম। ওকে, এটা আসছিল সিলেট বোর্ড 23-এ। এরপরে এমসিকিউতে যাচ্ছে, কি বলছে উনি? নিচের কোনটি মিশ্র অ্যানহাইড্রাইট। আচ্ছা, তো মিশ্র অ্যানহাইড্রাইট কী জিনিস আমরা একটু সংক্ষেপে একটু বলি আমি, হ্যাঁ? আচ্ছা, মিশ্রটা বাদ দিয়ে অ্যানহাইড্রাইট কথাটা কি এটা একটু বলি। এটা কিন্তু জৈব রসায়নের অ্যানহাইড্রাইট না, হ্যাঁ? মনে করো এই যে CO2 এটা পানির সাথে যখন তুমি অ্যাড করবা তখন কিন্তু একটা অ্যাসিড তৈরি হবে, H2CO3 কার্বনিক অ্যাসিড। এই যে তোমার CO2 এটাই হচ্ছে অ্যানহাইড্রাইট। অর্থাৎ কোনো অধাতব অক্সাইড যখন পানির সাথে যুক্ত হয় অ্যাসিড তৈরি করে, তখন সেটাকে বলে সেটাকে বলে অ্যানহাইড্রাইট। কিন্তু প্রশ্ন তো অ্যানহাইড্রাইট শুধু প্রশ্ন করে নেই, প্রশ্ন করছে মিশ্র অ্যানহাইড্রাইট। এবার দেখো, আমি একটু কালারটা চেঞ্জ করি। তোমার এখানে অপশনগুলো কী আছে? অপশনগুলো বেশ কিছু ছিল অবশ্য। এই যে N2O4ও ছিল, N2O4 নিয়ে কাজ করি, এটাই উত্তর হবে। তো N2O4 যখন পানির সাথে অ্যাড করবা তখন দুইটা অ্যাসিড হয়, HNO3 নাইট্রিক অ্যাসিড, HNO2 নাইট্রাস অ্যাসিড। এই যে দুই টাইপের অ্যাসিড তৈরি হচ্ছে, দুই ধরনের অ্যাসিড তৈরি হচ্ছে, এই কারণেই হচ্ছে এই অধাতব অক্সাইডটাকে বলা হচ্ছে মিশ্র অক্সাইড। তো যখন তুমি, এটা অবশ্য হাজারি স্যারের বইয়ে নাই, এটা সন্দীপ স্যারের বইয়ে আছে, তবে সন্দীপ স্যারের বই এভাবে নাই, আছে এইভাবে 2NO2 প্লাস H2O থেকে এগুলাই তৈরি হবে। দেখো, যার নাম যেই লাউ সেই কদু, কেমনে? N2, এই যে N2, এই যে 2 × 4 4টা অক্সিজেন। তাহলে তোমার সন্দীপ স্যারের বইয়ে এইভাবে দেওয়া ছিল, আর পরীক্ষা আসছে এইভাবে, একই কথা, যেভাবে বলে। তার উত্তর হবে কোনটা? গ নাম্বারটা। এটা আসছিল, ঢাকা বোর্ডে আসছিল। এরপরে এমসিকিউটা দেখো, কোন যৌগটি বেশি আয়নিক?
আমাদের ফাজারের নীতি নামে একটা নীতি আছে অধ্যায় 3-এ, মানে এই অধ্যায়ে আমরা এটা এইভাবে মনে রাখার চেষ্টা করি, কেটা মিয়া ছোট হলে এনা মিয়া বড়, কেটা ও এনার বাড়লে চার্জ ডি ও এফকে ধরো। সুতরাং যারা ওই ফাজারের নীতি পড়বে বা জানবে, তারা এই টাইপের হাজার হাজার শত শত এমসিকিউ সলভ করতে পারবে, হাজার হাজার, কেবল তো একটা দিছি আমি। এবং এটা আসছিল বরিশাল 19-এ। তাহলে কি বলা হয়েছে, ক্যাটায়ন ছোট হলে যৌগটি অধিক সমযোজী হবে। ক্যাটায়ন ছোট হলে যৌগটি অধিক সমযোজী হবে, উল্টা অনুবাদ করো, ক্যাটায়ন ছোট হলে যৌগটি অধিক সমযোজী হবে। তাহলে ক্যাটায়ন ছোট কে, এটা অধিক সমযোজী, অধিক সমযোজী, অধিক সমযোজী, অধিক সমযোজী। উল্টা অনুবাদ করো, উল্টা অনুবাদ করো, এটা যদি অধিক সমযোজী হয়, এরা কিন্তু একই গ্রুপের জিনিস। এই যে লিথিয়াম বলো, এই যে তোমাকে যদি বলি আমি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম বলো, রুবিডিয়াম বলো, এরা কিন্তু সেম গ্রুপ, এরা কিন্তু একই গ্রুপের মানুষ, মানে গ্রুপ 1-এর মানুষ। হ্যাঁ, তাহলে ক্যাটায়ন ছোট হলে যৌগটি অধিক সমযোজী হবে, ক্যাটায়ন বড় হলে যৌগটি কম সমযোজী হবে। তাহলে কম সমযোজী মানে কি, বেশি আয়নিক হবে। উল্টা অনুবাদ করো, অর্থাৎ অ্যান্সার হবে এই যে এটা। এবং এটা আমি ব্যাখ্যা করলাম কিভাবে, ফাজানের নীতি দিয়ে। তোমাকে ফাজানের নীতি জানা থাকতে হবে। হ্যাঁ, তোমাকে তোমার ফাজানের নীতি জানা থাকতে হবে, নাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। ফাজানের নীতি, ওই যে টেকনিক শিখাইছি আমি, কেটা মিয়া ছোট হলে এনা মিয়া বড়, কেটা ও এনার বাড়লে চার্জ ডি ও এফকে ধরো। এইটা মনে রাখলে শত শত এমসিকিউ সলভ করতে পারবা, শত শত। ওকে, এরপরের এমসিকিউতে যাচ্ছি। কি বলা হয়েছে, নিচের চিত্রে উল্লেখিত মৌলসমূহের সক্রিয়তার ক্রম দেখতে পাচ্ছি এখানে। আমার ওয়াই অক্ষে দিছে কি, প্রথম আয়নীকরণ বিভব, আর এক্স অক্ষে দিছে কি, কিছু পারমাণবিক সংখ্যা। তো দেখা যাচ্ছে ABCD আয়নীকরণ শক্তি ধীরে ধীরে বাড়তেছে। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, আয়নীকরণ শক্তি বা বিভব যেটাই বলি না কেন, আয়নীকরণ শক্তি সমানুপাতিক 1/, সক্রিয়তা, অর্থাৎ এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক পাওয়া যায়। সক্রিয়তা সাধারণত ধাতুর মধ্যে এই ঘটনাটা বেশি আমরা দেখতে পাই, ধাতুর মধ্যে এটা বেশি দেখতে পাই। হ্যাঁ, তাহলে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার, এর বোধহয় দেখো, এই যে এ, সবচেয়ে কম কার, এ, মানে এই ডিটা। তাহলে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হচ্ছে এ, সবচেয়ে কম কার, ডি। তাহলে উল্টা অনুবাদ করো, যার কম তার বেশি, যার আয়নীকরণ শক্তি কম তার সক্রিয়তা বেশি। তাহলে ডিটা সবচেয়ে বেশি হবে, ডি সবচেয়ে বেশি হবে। তাহলে ক্রম কোনটা হবে, ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। এই যে উত্তর, মাথা রাখবো, যে কোনো এমসিকিউ সলভ করতে পারবো। আসছিল কুমিল্লা বোর্ড 15-তে। এরপরের এমসিকিউতে যাই, আমরা করে ফেললাম সবগুলোই। এরপরে আবারও দেখা হবে প্রশ্ন সলভে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।